শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটা সকলে ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি, কারণ এখানে আসলে সবসময় ভালো লাগে। কি কথা বলি আসলে, কখনো যদি মনে হতো যে তুমি বললে যে কেমন আছো, আমার মন খারাপ, এটা বলতে পারলে বোধহয় একটু ভিন্ন কিছু হতো। কিন্তু ভিন্ন কিছু বলার সুযোগ নেই, কারণ রাঙা সকালে প্রতিদিনই নতুন নতুন অতিথিরা আসে যাদের জীবনের গল্প ভিন্ন। সেই কারণে আমাদের খুব ভালো লাগে। একদম সত্যি বলেছো। চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন উদ্যোক্তা এবং সংগঠক আবির আহমেদ খান। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। খান মিটস খান। হ্যাঁ, আমার নামও খান, আবির আহমেদ খান। বাহ। তো রাঙা সকাল অনুষ্ঠান দেখা হয় আপনার? হ্যাঁ, দেখা হয় মাঝে মাঝে। বাহ। আমাদের অনুষ্ঠানের রীতি হচ্ছে কি, আমরা একজন মানুষের জন্ম, বেড়ে ওঠা, ছোটবেলা থেকে গল্প শুরু করি, কারণ প্রত্যেক সফল মানুষের আসলে সফলতার পেছনে অনেক গল্প থাকে। আমরা সেই গল্পটা শুনতে চাই। কি বলো লাবণ্য? একদমই তাই, ছোটবেলাটা শুরু করব। ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে সেটাই জানতে চাই। আচ্ছা, বেসিক্যালি আমার দাদাবাড়ি হলো উত্তরখান। আপনার জন্ম ওখানেই হয়েছে? এখানেই জন্মস্থান, উত্তরখানে। আর বেড়ে ওঠা ওখানেই। ক্লাস 6-এ আমি চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে, ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি। কেন ওখানে যাওয়া হলো? আমার বাবার ব্যবসা ছিল ইন্ডিয়ার সাথে, বেসিক্যালি শাড়ির বিজনেস করতো। বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন মার্কেটে শাড়ি সেল করা লাগতো। ওই সুবাদে কিছু বিজনেস পার্টনার ছিল, তাদের সাথে কথাবার্তা বলে আব্বু ডিসিশন নিল যে আমাকে দার্জিলিংয়ে পড়াশোনা করাবে। এবং আব্বুও দেখতে পেলো যে আমাদের এখানকার চেয়ে ওখানের আরেকটু উন্নত শিক্ষা ব্যবস্থা। ইন্ডিয়াতে এমনি মোটামুটি আমি যতটুকু শিখলাম খুবই ভালো, আমাদের দেশের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই বেশি জানতে পেরেছি। কত বছর ছিলেন? আমি ওখানে 5 বছর, ক্লাস 6 তো 5 ইয়ার্স। হ্যাঁ, ও লেভেলস দিয়ে পরে দেশে এসেছি আর কি। ওখানে হোস্টেলেই ছিলাম, বোর্ডিং স্কুলে। গ্রিন লঞ্চ স্কুল, দার্জিলিং আমার স্কুলের নাম। আচ্ছা, সেখানে তো পড়াশোনা, মানে আমাকে যদি নিয়ে যেত আমি পড়াশোনাই করতাম না, আমি শুধু সুন্দর ওইটা কয়েকদিন ভালো লাগে দেখতে, যে দেখার জন্য কয়েকদিন ভালো লাগে। বাট আমরা বোর্ডিং স্কুলে ছিলাম, সো মানে অন্যরকম দিন গিয়েছে। খুব ডিসিপ্লিনের মাধ্যমে। ধরেন ওখানে তো প্রচুর ঠান্ডা, আপনারা নিশ্চয়ই জানেন, অনেক ঠান্ডা। মানে এখানে যখন উইন্টার থাকে ওখানে তখন মাইনাস হয়ে যায়, এখানে সামার থাকলে সেখানে উইন্টার। তো দেখা যায় আমাদের একদম 6টার সময় উঠতে হইতো। উঠে আমাদের স্টাডি মানে একদম টাইমলি 6টায় উঠতে হবে, নয়তো পানিশমেন্ট থাকতো। আচ্ছা, বোর্ডিং স্কুল, বাবা মা নাই, সো পানিশমেন্টকে অনেক ভয় পাইতাম। সো 6টায় উঠে যাইতো সবাই, একদম বেল দিত, উঠে যাইতাম। উঠে তারপরে ফ্রেশ হয়ে সরাসরি স্টাডি রুমে, এক্স্যাক্টলি 7টায় ব্রেকফাস্ট, তারপরে 7:30টার মধ্যে স্কুলে আসতে হবে। আমাদের ব্রেকফাস্ট হলো 8 তলায়, স্কুল ছিল 6 তলা পর্যন্ত, আর বোর্ডিং ছিল মানে 7 তলা 8 তলা নিচেই স্কুল। সো আমরা হিন্দি সিনেমা প্রায় দেখেছি, হ্যাঁ, দার্জিলিং এর বোর্ডিং স্কুলগুলো। রাইট। আপনারা তো মুভিটা দেখছেন, মেহুনা, শাহরুখ খানের মেহুনা মুভি। সেন্ট পলস স্কুল আমাদের স্কুলের ঠিক উপরেই ছিল। আচ্ছা, আরো কিছু মুভি হয়েছে ওখানে, রণবীর কাপুরের ওই যে বারফি মুভি, তখনও আমাদের স্কুলে আসছিল রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া। পরিবারকে মিস করতেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আসা যাওয়া হতো নাকি? বছরে একবার আসতাম আমরা, যখন ওইখানে বরফ পড়তো উইন্টারে, তখন তো ওখানে থাকা যেত না। সবাই বেসিক্যালি দার্জিলিং থেকে নেমে শিলিগুড়িতে চলে আসতো, আর ভ্যাকেশনে তখন আমরা ভ্যাকেশনে চলে আসতাম। তো মা বাবাকে নিয়ে বিস্তারিত শুনি। বাবা তো ব্যবসায়ী ছিল। বাবা ব্যবসায়ী ছিল, আম্মু হাউসওয়াইফ। আম্মু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর না, আম্মু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে আম্মু। পরে হাউসওয়াইফই আমাদেরকে সময় দিয়েছে। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই। আপনি কি বড়? আমি বড় ভাই, আর ছোট ভাই এখন আছেন হলো নেসলেতে। নেসলে টেরিটরি ম্যানেজার হিসেবে আছে চিটাগং ডিভিশনে। আপনি যে ক্লাস 6-এ সেখানে চলে গেলেন, বাবা তো বলছিলেন যে ওখানে শিক্ষা ব্যবস্থা তার কাছে বেটার মনে হয়েছে। তো এমনিতে এমন কি হয়েছে যে আপনি অনেক দুষ্ট ছিলেন, সেই কারণে আর কি একটা বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়া হয়েছে? দুষ্ট বলতে একটু চঞ্চল ছিলাম। মানে আমার
ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর কি। আচ্ছা, আমরা না চঞ্চলতা বা দুষ্টুমির কিছু গল্প শুনতে চাই, কি বলো রোমান? অবশ্যই। কিন্তু তার আগে আমরা কিছু গল্প, কিছু তথ্য আপনার সম্পর্কে জানি, সেটাই এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। ও কিছুটা দুষ্টামি করবে। আবির আহমেদ খান ব্যবসা ও নেতৃত্বের মাধ্যমে নিজের কর্মজীবন গড়ে তুলেছেন। বর্তমানে তিনি জেসিআই ঢাকা এমিনেন্টের 2026 সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি সারাবীর.com-এর স্বত্বাধিকারী এবং সারাবীর ফ্যাশন, SF, এয়ারশিপ বিডি, কানেক্ট ও SDL এর সঙ্গে যুক্ত থেকে ব্যবসা পরিচালনা করছেন। কর্মজীবনের শুরুতে তিনি সানিসাইড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত যাত্রা শুরু করেন। এরপর AIO টেকনোলজিসে মার্কেটিং সহকারী হিসেবে কাজ করে ডিজিটাল মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। পরে শাওসিং ঝংমেং টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়ে ধীরে ধীরে কান্ট্রি ম্যানেজার পদে উন্নীত হন এবং ইথিওপিয়ার আদ্দিস আবাবায় দায়িত্ব পালন করেন। 2018 সাল থেকে তিনি গুয়াংজু শিনজি টেক্সটাইল কোম্পানি লিমিটেডে কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং চীন ও বাংলাদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখছেন। বিক্রয় অপারেশন ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ব্যবসা পরিচালনায় দক্ষতা অর্জন করেছেন। আমরা এই গল্পগুলো তার কাছ থেকে শুনবো, তবে ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরছি। আমরা ছোটবেলার আপনি স্কুলের গল্প শুনছিলাম, পরিবারের গল্প শুনছিলাম এবং বলছিলেন আপনি দুষ্টুমি করতেন, চঞ্চল ছিলেন। কিছু গল্প শুনি না, তাহলে একটু বুঝতে পারবো যে আপনি আসলে কেমন দুষ্ট ছিলেন। দুষ্টামি বলতে এমনি নরমালি আমরা যেগুলো করি। কমপ্লেন পেতাম আর কি। আব্বু অনেক কমপ্লেন পেত যে আমার আব্বুর নাম হুমায়ুন কবির খান। তো আমাদের তো এলাকায় এখানেই, সো সবাই এসে বাজারে বসলে আব্বুরে বলতো তোমার ছেলে এই দুষ্টামি করে ওই দুষ্টামি করে। ঠিক আছে, আচ্ছা, তো এগুলাই আর কি ছোটবেলায় নরমাল যা হয় আর কি। যা হয় আমরা যা যেটা করি। এইটার কারণে যে আব্বু দার্জিলিং পাঠিয়ে দিয়েছে এরকম কিছু না, এরকমটা না। বাট আচ্ছা, মানে আমার ভবিষ্যতের ভালোর জন্যই আব্বু পাঠিয়েছে। নাও আই এম বাবা- গেটিং দ্য রেজাল্ট, অবশ্যই, আলহামদুলিল্লাহ। অবশ্যই। তো বাবা হচ্ছেন ব্যবসায়ী ছিলেন, জি। তো ছোটবেলায় আপনি কি ভাবতেন আপনি বড় হয়ে কি হবেন? ছোটবেলা থেকেই আমি ব্যবসার সাথে একটু, ধরেন দার্জিলিংয়ে যখন পড়তাম 8-9-এ ওঠার পরে আমি দেখলাম আমি ওই যে দেশের থেকে মানুষ যাওয়া আসা করে ইন্ডিয়াতে, তো আমি একবার আমার ব্যাগ ভর্তি করে নিয়ে গেছিলাম জিন্স প্যান্ট। বাংলাদেশ তো আচ্ছা। গার্মেন্টসের জন্য অনেক বেশি বিখ্যাত, তো দার্জিলিংয়ে জিন্স প্যান্ট একটু উইন্টার আইটেম বেশি ভালো চলে, তো আমি নিয়ে গেলাম, তো ফ্রেন্ডদের মাঝেই বিক্রি শুরু করছি এটা যে কোন তোমরা এটা ক্লাসে? নাও। 8-এ বা 9-এ হবে, আচ্ছা। খেয়াল নাই ওরকম, যে আমি এতগুলা প্যান্ট নিয়ে আসছি তোমরা নাও, আমি তো পরবো না এতগুলা, হোস্টেলে তো আছে আর ওইখানে বোর্ডিং স্কুল, ওদের যে ড্রেস ওগুলাই পরা হয়, তোমরা নাও। পরে ওরা 300 রুপি 400 রুপি করে আমি বিক্রি করলাম। তখন একটা ইন্টারেস্ট জাগলো যে না ভালোই তো, কিছু আনলে বিক্রি হচ্ছে। এরপরে তারপরে যারা যাতায়াত করে আব্বুরে বললাম যে তুমি তো আসো, তুমি আমার জন্য নিয়ে আইসো, কিছু শীতের কাপড় চোপড় নিয়ে আইসো, আমি বিক্রি করবো এখানে। আব্বু বললো যে তোমার এগুলো করা লাগবে না, আমি যতদিন আছি তোমার এগুলো করা লাগবে না, তুমি পড়াশোনা করো মনোযোগ দিয়ে। আমি বললাম না, কিছু নিয়ে আইসো, 10 পিস শীতের কাপড় নিয়ে আইসো, আমি নিজে পরবো, নয়তো এগুলো সেল করব। তো আমাদের সানডে হলিডে থাকতো, তো সানডে আমরা বের হইতাম, বের হওয়ার পরে সবাই মুভি টুভি দেখতে যাইতো, আমিও মুভি দেখতাম আগে বেসিক্যালি একদিন উইকেন্ড। সো একদিন করলাম কি, ওই কার্টুনটা নিয়ে বিগ বাজার ছিল দার্জিলিংয়ে, যদি আপনারা গিয়ে থাকেন, বিগ বাজারের সামনে বসার জায়গা আছে, আমি ওইখানে কার্টুন নিয়ে বসে ওগুলো বিক্রি করছি। ঠিক আচ্ছা, আছে, খুব মানে ইন্টারেস্ট লাগতো যে আসতেছে জিজ্ঞেস করতেছে দাম কত, আমি বললাম না 500 রুপি তো হবে না, 600 রুপি দেন। এটা খুবই ভালো লাগা শুরু করে ব্যবসা জিনিসটা। আচ্ছা, এই তখন থেকেই ব্যবসার একটা যে না আমি ব্যবসায়ী করবো ব্যবসায়ী ইনশাল্লাহ। করবেন। তো বিগ বাজারের সামনে যে বসেছিলেন সেটা কি স্কুল পড়া অবস্থায়? হ্যাঁ, স্কুলের ড্রেস পরেই ছিলাম। ওরা সব গেছে মুভি দেখতে, তখন একটা মুভি 9-এ পড়ে, তখন অগ্নিপাত মুভিটা মনে হয় হয়েছিল। আচ্ছা, ওই আচ্ছা। যে ঋত্বিক ঋত্বিকের, হ্যাঁ ওরা ওইটা দেখতে গেছে, আপনি পরে আমি ওখানে এই এটা কাজে করছি। ব্যস্ত আমি ছিলেন। পরের সপ্তাহে ওইটা দেখছি আবার। আচ্ছা, তারা অগ্নিপথ দেখেছিলেন, আপনি আপনার জীবনের নতুন পথ তৈরি করছিলেন আসলে সেই সময়। তো কত লাভ হয়েছিল সে সময়? ওরকম তো হিসাব করিনি, আব্বুই কিনে পাঠাইছে, আমি তো আর বুঝি না, আমি জাস্ট বিক্রি করছি। মজা লাগছে, এটা ইন্টারেস্ট ফিল হয়েছে যে বিজনেস করা যায়। তো সেখানে আপনার 10th স্ট্যান্ডার্ডের পরে রেজাল্ট কেমন ছিল? ও লেভেলসে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ভালো আমার বাংলাদেশের পাসপোর্টে ধরতে পারেন, নট গোল্ডেন A+ or A+, এত ভালো স্টুডেন্টও না, নর্মাল।
ঠিক আছে। তারপরে কি আপনি দেশে বাংলাদেশে? চলে এসেছি। দেশে এসে আমি মানারদের ঢাকা ইন্টারন্যাশনালে পড়াশোনা শুরু করেছি, এখানে গুলশান জি। গুলশান 2-এ। সো মানারতে তখন আমার ওয়াইফের সাথে পরিচয় হয় আর কি। আচ্ছা। মানে কলেজে পড়া অবস্থা হ্যাঁ, এ-লেভেলসেই। So, কেমন ছিল কলেজ সময়টা, কেমন ছিল? ভালোই। মানে যেহেতু দার্জিলিংয়ে অনেকদিন পড়াশোনা করেছেন, বাংলাদেশে এসে পড়াশোনা করছেন, কোনো পার্থক্য বা কোনো সমস্যা হচ্ছিল কিনা? একটু কোপ আপ করতে সমস্যা হয়েছে। দার্জিলিংয়ে পড়াশোনাটা একটু স্পিড আপ ছিল। ধরেন দেখা গেছে আমি এখানে এসে যেটা মানে পড়াশোনা স্টার্ট করেছি, আমি অলরেডি মনে হয় আই নো দিস পড়ে ফেলেছেন? পড়ে ফেলেছি। বাট কারিকুলাম ওয়াজ সেম, লাইক না, দার্জিলিংয়ের কারিকুলাম ওয়াজ ডিফারেন্ট। লাইক ওখানে হলো আইসিএসই, ইন্ডিয়ান কাউন্সিল অফ সেকেন্ডারি এক্সামিনেশন সামথিং, আর এখানে এসে এ-লেভেলস করেছি, অ্যাডভান্স লেভেল যেটা ক্যামব্রিজ বোর্ডের আন্ডারে। সো একটু ডিফারেন্ট ছিল, বাট মনে হয়েছে না আই ক্যান কোপ আপ। মানারাত থেকে আপনি এ-লেভেল করলেন, জি। তারপর এরপরে আইইউবি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আচ্ছা, সেখানে কম্পিউটার সায়েন্স এন্ড হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। এই বিষয়টা আগে ফিক্স ছিল নাকি না, কি মনে করে আসলে এই বিষয়ে ভর্তি হলেন? এইটা ট্রেন্ডে ছিল তখন। হ্যাঁ, সবাই সিএসসি CSE, BB এগুলো তো একদম আর আমার trending। আমার এখন তো ওয়াইফ, আগে গার্লফ্রেন্ড ছিল, সে বলল যে ইঞ্জিনিয়ার হতে চায়। আচ্ছা। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, একসাথে ও মানে তাহলে দুজন দুজনেই একসাথে ভর্তি ইঞ্জিনিয়ার হচ্ছে। হই। একই সাথে আমাদের এ-লেভেলস একসাথে, সেম এজ উই আর। আচ্ছা। দেখা গেছে আমি তারটা দেখে দেখে অনেক সময় এক্সাম দিয়েছি, স্যারেরা দেখলে আবার কিছু বলতে পারে। না, সেই সময় দুজনের মধ্যে কলেজে পড়া অবস্থাতে, হ্যাঁ, সেটা কত সালের কথা? ভাইয়া 2012-তে আমি দেশে এসে মানাতে ভর্তি হয়েছি, তখনই। আচ্ছা, আর আচ্ছা। বিয়ে করলেন কত সালে? বিয়ে করেছি 16-তে। ও, তার মানে আচ্ছা। ইউনিভার্সিটিতে পড়া পড়ার অবস্থা। সময়। ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, পরিবারে কোনো বাধার মুখে পড়তে হয়? না না, এইটা আমি আমার বাসায় বলেছি, রাজি হয়ে গেছে। মানে পরিবার থেকে আসলে একটা হ্যাঁ, সম্মতি একদম ছিল। পারিবারিকভাবেই। ইউটিউবে গেলে আমার বিয়ের ভিডিও দেখতে পারবেন এখন। আচ্ছা, আচ্ছা। একদম পারিবারিকভাবে খুব সুন্দর মতো হয়েছে বিয়ে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টি কেমন যে দুজন মানুষ একসাথে এক ইউনিভার্সিটিতে যাচ্ছে, আবার বাসায় ফিরে আবার সংসার করছে, এই ফিলিংসটা নিশ্চয়ই অনেক মজার ছিল। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার পরে সাথে সাথে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গিয়েছে আমার নিজের কাছে মনে হয়েছে। তখন মনে হয়েছিল যে না, নিজে থেকেই এখন একটু এস্টাবলিশ হওয়ার ট্রাই করি। ইভেন ইউনিভার্সিটির খরচ আব্বুকে বলেছি আর দেওয়ার দরকার নেই, আমি নিজে পারবো ইনশাল্লাহ। আচ্ছা। তখন থেকে স্টুডেন্ট পড়াতাম। ইভেন আপনাদের এই স্টুডিও, এটা মাছরাঙ্গা না, এখানে একটা হাইটস নামের কোনো বিল্ডিং আছে কিনা জানি না। হ্যাঁ, এখানে একটা স্টুডেন্ট পড়াতাম আমি 2016 সালে। এসে ভাইয়াকে বললাম আমি যে আচ্ছা, এমনি পড়াশোনায় সমস্যা হতো না? এই যে অনেক একে তো রেসপন্সিবিলিটি কিছু আসলো, নিজের পড়াশোনা, আবার স্টুডেন্টকে পড়াচ্ছেন, পড়াশোনার ক্ষতি হলো না, ইউনিভার্সিটি ধরেন আমি কোর্স যদি নিতাম 9 ক্রেডিট, তো হোল উইক তো আর ক্লাস থাকতো না। আচ্ছা। 2-3 ঘন্টা ক্লাস থাকতো, এরপরের টাইমটা তো ফ্রি। ওয়াই নট আই ইউটিলাইজ দিস টাইম? ওকে। সো আমি ওইটা স্টুডেন্ট পড়াতাম, তারপরে মানুষ চাইলে স্কুলে আসলে জয়েন করলাম। সবই সম্ভব। বাহ, সম্ভব, চাইলে সময় সম্ভব। ভাগ করে নেওয়া সম্ভব আর কি। তারপরে আপনি পাশ করলেন যখন, তারপর কি হলো? আমি তো স্কুলে পড়াতাম, সানিসাইড স্কুল, সানিসাইড ইন্টারন্যাশনাল। ওইখানে আমার এক কলিগ প্রিন্সিপাল ছিলেন যিনি, নাফিসা ম্যাডাম। ওনার সাথে ভালো বন্ডিং হয়। ম্যাডাম আমাকে অনেক গাইডলাইন দেয়, বলে যে আপনি আরও ভালো কিছু করা সম্ভব। ও সানিসাইড স্কুলে আমার জব হইতো না, বুঝছেন। ওইখানে আমি সিভি দিছি, তো মোটামুটি সিলেকশন করে নাই। আচ্ছা। পরে ওই ম্যাডামই আমাকে ডাকছে যে আপনাকে তো আমাদের চেয়ারম্যান স্যার সিলেকশন করে নাই, কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আমি আপনাকে নিতে চাচ্ছি। তো ওইখান থেকে। সো এটা আপনার প্রথম কর্মজীবন একদম? হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর? পরে ওখানে আস্তে আস্তে পরে ম্যাডামের সাথে পরিচয় হলো। ম্যাডাম বিভিন্ন লিঙ্ক দিতে থাকলো যে আপনি আরো ভালো কিছু করতে পারবেন, স্কুলের পাশাপাশি আরো কিছু করেন। স্কুল টাইম তো ধরেন 2টায় শেষ হয়ে যায়, এরপরে কিছু করেন। আমাকে মোটামুটি সবাই ইন্সপায়ার করেছে প্রত্যেকটা জায়গাতে। এবং আমার মতে মনে হয় যারা শোটা দেখতেছেন প্রত্যেকেই উচিত তাদের সন্তানকে ইন্সপায়ার করা। ইভেন আপনি অন্যজনকেও ইন্সপায়ার করা উচিত। আপনার সন্তান হোক, যেই হোক, প্রত্যেকটা জিনিসে উৎসাহ দেওয়া উচিত। অবশ্যই। এতে করে দেখা যায় উনি কোনো না কোনো একদিন এটা নিয়ে প্রাউড ফিল করবে যে আমার পাশের মানুষজন আমাকে ইন্সপায়ার করেছে। অবশ্যই। Of course. তো এই যে শিক্ষকতা থেকে আপনি কর্পোরেট এবং ওই যে ম্যাডামের কথা বললাম, উনি পরিচয় করায় দিয়েছিলেন শাওসিং জংমেং টেক্সটাইলের আচ্ছা। আমজাদ হোসেন। উনি আমার বস বলতে পারেন, মেন্টর।
অনেক মানি ওনাকে আমি, এখনো যোগাযোগ আছে। বাহ। খুবই ভালো এমনিতে একটু একজন মানুষ। শিক্ষকতার সময়টা একটু জানতে চাই, একদম স্টুডেন্টদের সাথে সময়টা কেমন ছিল বা স্টুডেন্টদের সাথে ধরেন আমি নিজেই তো ছোট মানুষ, হ্যাঁ, তখন সেটাই আমি ভাবছিলাম আসলে। খুবই মজা করতাম। আমার স্টুডেন্টদের সাথে এখনো কানেকশন আছে। ওই এক বছরে আমি যে পরিমাণ বন্ডিং করেছি, প্লাস তাদেরকে এক্সট্রা টিউশনও দিতাম, খুবই একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, ওরাও খুব মজা পাইতো যে একজন ইয়াং স্যার পেয়েছি, তার সাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, সবই করতাম, আবার পড়াতামও। আচ্ছা। সো কত বছর থাকা হলো সানিসাইডে? 1 বছর ছিলাম ওখানে। আচ্ছা, এরপরেই এরপরে এআইও টেকনোলজিতে গেলাম, ওখানে নাইট শিফটে জব করেছি। আচ্ছা, তো ওইটার পাশাপাশি এটা করতাম আর কি আমি। তো আচ্ছা। আমার একটা ইয়া যে আমার এস্টাবলিশড হইতে হবে তাড়াতাড়ি, বাবার মতো হইতে হবে, শ্বশুরের মতো হইতে হবে। সো এটা টার্গেট ছিল যে এস্টাবলিশড হবো সামহাউ। শ্বশুরও কি ব্যবসায়ী? হ্যাঁ, আমার শ্বশুর নিউ এশিয়া গার্মেন্টসের ওনার। এটা হলো আপনার সাভারে পড়েছে, আচ্ছা। বটম ফ্যাক্টরি আর কি। আচ্ছা, তো যেটা বলছিলেন এআই টেকনোলজি, হ্যাঁ, সেটা কি নিয়ে কাজ করতো? ওরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং করতো তখনই, দেশের বাইরে ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিত। সো আমি ওখান থেকে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। এমনি ওখানে আপনার রেসপন্সিবিলিটি কি ছিল, মানে কি ধরনের কাজ করতে হতো? এই মার্কেটিং, কল আসতো, কলের মাধ্যমে মার্কেটিং করতাম, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিতাম, ক্লায়েন্টদের থেকে কাজ নিয়ে ডেলিভার করতাম আর কি। কত বছর থাকা হলো এখানে? ওখানে ছিলাম 6 মাসের মতো। এরপরে আমি ওই যে শাওসিং জংমেং টেক্সটাইলে জয়েন করি সেলস অ্যান্ড এক্সিকিউটিভ হিসাবে। আচ্ছা, জি। পরে আস্তে আস্তে ওইখানে অনেক কিছু শিখতে পেলাম যে কিভাবে একটা ক্লায়েন্টের অর্ডার নিতে হয়। এতদিন তো শিখেছি ছোট ছোট অর্ডার, কিভাবে এলসি করতে হয়, কিভাবে ব্যাক টু ব্যাক এলসি, মাস্টার এলসি, অনেক কিছুই শিখতে পারি। কিন্তু এই যে একটা ডিজিটাল মার্কেটিং, একটা প্রযুক্তি খাত থেকে আপনার একটা আবার আন্তর্জাতিক টেক্সটাইল প্রতিষ্ঠানে যুক্ত হওয়া, এটা কিভাবে আসলে? মানে আপনাকে যখন আপনার কাছে অফারটা আসে তখন আপনি গ্র্যাব করে নেন, নাকি আপনার আগে থেকে পরিকল্পনা থাকে যে আমি এই সেক্টরটার প্রতি আমি আগ্রহী, আমি এই সেক্টরে যাব? না, আমার যখন এই অফারটা আসে একটু স্যালারি বেশি ছিল, যেহেতু আমার বললাম যে এস্টাবলিশ হইতে হবে তাড়াতাড়ি, তখনই আমি অফারটা গ্র্যাব করে নেই। বিকজ আই নো দ্যাট মানে কয়েকদিন দেখলে আমি এটা শিখতে পারবো, শিখে যাব। আচ্ছা। অ্যান্ড কোনোদিন টেক্সটাইল লাইনে ছিলামও না, বাট আলহামদুলিল্লাহ উইদিন 15 to 20 ডেজ আমি মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি ইউটিউব দেখে, প্লাস যিনি বস ছিলেন তার এটা আন্ডারে। কি চীনের কোনো প্রতিষ্ঠান, মানে? হ্যাঁ, চায়নার আচ্ছা। প্রতিষ্ঠান, বাংলাদেশ ওদের লিয়াজো অফিস ছিল। বেসিক্যালি আমাদের কাজটা ছিল যে আমরা ফেব্রিক্সের অর্ডার নিব বিভিন্ন গার্মেন্টসে যেয়ে তো আলহামদুলিল্লাহ গার্মেন্টসগুলোতে যেতাম, যাওয়ার পরে সাথে একজন যেত সিনিয়র, তো আচ্ছা। ওনাকে কয়েকদিন অবজার্ভ করার পরে নিজে নিজে শিখলাম। যেটা আপনি বললেন যে 15-20 দিনের মধ্যে আপনি একটা ধারণা পেয়ে গেলেন, সেটা কাজ করতে গিয়ে হোক বা ইউটিউব দেখে হোক। চ্যালেঞ্জেস তো অবশ্যই ফেস করেছিলেন, কি কি চ্যালেঞ্জ ছিল শুরুতে? শুরুতে চ্যালেঞ্জ ছিল যে আপনি আরেকজনকে নিয়ে আসেন, আপনার বসকে নিয়ে আসেন, আপনাকে হবে না, রিলাই করতে পারছেন? হ্যাঁ, রিলাই করতে পারছিলাম, যেহেতু এজ কম, স্বাভাবিক জিনিসটা আমিও মেনে নিয়েছি। পরে আমার বসকে বললাম যে আসেন একটু মিটিং ফিক্স করি। দেখা গেল 10টা মিটিং করলে 2টা সাকসেসফুল হইতো। তো অফিস থেকেও ভালো আমাকে চেয়ার করতো, আমাকে এক্সাম্পল হিসাবে দেখাইতো, দেখো কিন্তু 2টা অর্ডার কনফার্ম করছে। অ্যান্ড গার্মেন্টসের অর্ডার নিশ্চয়ই জানেন, মানে 1 লাখ 1.5 লাখ ডলারের অর্ডার হয় এক একটা অর্ডার। আচ্ছা। সো সবার মাঝখানে আমাকে যখন বলা হতো যে দেখো 10টা ক্লায়েন্টের সাথে মিটিং করে 2টা অর্ডার কনফার্ম করছে, সবাই অনেক প্রেস করতো, যে তখন আমার নিজের মধ্যে আরও কনফিডেন্ট হয় যে না, এখন থেকে আমি নিজেই যাব, অন্য কাউকে নিব না। পরে আস্তে আস্তে আমি ওই যে অর্ডারগুলো হইতো ওইগুলোর এক্সাম্পল আবার আরেক জায়গায় দিতাম, যে দেখেন এখান থেকে তো অর্ডার দিয়েছে, আপনারা একটু ট্রাই করেন আমাদের ফেব্রিকটা। সো আমরা বেসিক্যালি ফেব্রিক করতাম শেরপা, টাফেটা, যেগুলো প্যাডিং, কুইল্টিং, জানি না আপনাদের আইডিয়া আছে কিনা। সো এই ফেব্রিক্সগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে দিতাম আর কি। আপনার কি চায়নার ওদের সাথে কমিউনিকেশন করতে হতো? তো তাহলে না, কি আমার ল্যাঙ্গুয়েজ? কমিউনিকেশন করতে হতো। আচ্ছা। কমিউনিকেশন যারা এখানে কোনো সোর্সিং এ third ছিল party তারা বা? করতো, আচ্ছা। আমি জাস্ট মার্কেটিং এ ছিলাম, অর্ডারটা নিতাম আমি। ওকে। মানে আপনার মতো বয়সে যারা এই ধরনের কাজ করতে চায়, আপনি কি তাদেরকে ইন্সপায়ার করবেন যে এই ক্ষেত্রটা আসলে অনেক প্রসপেক্ট রয়েছে এবং অনেক কাজের সুযোগ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে হার্ড ওয়ার্কিং করতে হবে, যে কোনো কিছুই আপনি শুরু করেন, যেই বয়সেই শুরু করেন, এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। এই মার্কেটিং এ যে কাজগুলো আপনার করতে হয়েছে, কি কি কাজ একটু ধাপে ধাপে শুনি।
মার্কেটিং এর কাজ হলো, প্রথম কাজ হলো লিড জেনারেট করা, যে অ্যাকচুয়ালি আমি কার কাছে যাব। যাওয়ার পরে ধরেন 100 বার রিজেক্ট হবেন, একবার সাকসেস হবেন। আচ্ছা, এটা মেইন চ্যালেঞ্জ। আস্তে আস্তে ধরেন 1-2টা অর্ডার নেওয়ার পরে কনফিডেন্ট নিজের মধ্যে চলে আসে, তখন সম্ভব। মানে অর্ডারটা নেয়ার পরে কি আপনার কোনো হ্যাঁ, আরো অনেক রেসপন্সিবিলিটি আছে। অর্ডারটা নেওয়ার পরে সোর্সিং যারা করতো, সোর্সিং ডিপার্টমেন্টে দিয়ে দিতাম। আচ্ছা। এরপরে যখন অর্ডারটা ধরেন চিরং পোর্টে আসতো, আসার পরে ডেলিভার হওয়ার পরে বিভিন্ন প্রবলেম হইতে পারে, যেমন শেডিং এ প্রবলেম। আমি সাপোজ এই কালারটা অর্ডার করেছি, হালকা শেড এসেছে, এগুলো অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগতো। তখন ওই যে গার্মেন্টসগুলোতে প্রোডাক্ট এসেছে, ওই বায়ারের সাথে কমিউনিকেট করে যে দেখো তুমি তো এই শেডে অর্ডার করেছিলা, এই শেডটা ডিফারেন্ট এসেছে, তো এটা কিভাবে অ্যাকসেপ্ট করানো যায়, এগুলো আমার রেসপন্সিবিলিটির মধ্যে ছিল। যেহেতু আমার ক্লায়েন্ট, তাকে কনভিন্স করা আমার দায়িত্ব ছিল। হয়তো না এরকম ধরেন 10টা অর্ডার নিলে একটা অর্ডারে এই প্রবলেম হইতো, তো আমি প্রবলেমের কথাটাই বললাম যাতে মানুষ বোঝা যায়। চ্যালেঞ্জেস গুলো আসলে মেইন হলো চ্যালেঞ্জেস। কিন্তু কোনো বিপদে পড়তে হয়নি কিংবা কোনো দুর্ঘটনা এরকম কিছু? বিপদে হ্যাঁ, ডিসকাউন্ট চাইতো। ধরেন $1,00,000 অর্ডারে $10,000 ডিসকাউন্ট চাইতো, যে আমাকে তুমি। পরে আমি আমার অফিসকে আবার বুঝাইতে হইতো আচ্ছা যে দেখো এটা তো তোমাদের মিস্টেক। তখন একটা দুইজন মিলে সমঝোতার মাধ্যমে আমি মিডলে থেকে এটা সলভ করতাম আর কি। ওকে, সেখানে কতদিন থাকা হলো? ওখানে 1 বছরের মতো ছিলাম, গুয়াং শাওসিং জংমেং টেক্সটাইলে। এরপরে ওরা একটা ডিসিশন নেয়, আমি এখানে ভালোই করতেছিলাম 1 বছরের মাথায়। ওরা ডিসিশন নিল ইথিওপিয়া একটা অফিস খুলবে আদিস আবাবাতে 2018 সালে। আপনার মেন্টর কি আমজাদ হোসেন? হ্যাঁ, আমজাদ হোসেন। আচ্ছা, হ্যাঁ, তার তিনি কাছ বর্তমানে থেকে- চায়নায় আছেন। ও আচ্ছা, তার কাছ থেকে কি কি শিখেছেন আপনি? ওনার কাছ থেকে আমি মেইন মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো শিখেছি, কিভাবে বিক্রি করতে হয় কনফিডেন্টের সাথে, আচ্ছা, আচ্ছা এবং কিভাবে অন্য মানুষকে কিভাবে প্রেস করা যায়, যে আচ্ছা। তোমার সামনে যিনি আছে তার সুনাম অলওয়েজ বলবা তুমি। উনি আমাকে সবসময় এটা বলতেন। আচ্ছা আচ্ছা। ওনার সুনাম সাথে কি এখনো- বলার আর্টটা আমাদেরও শেখান কিভাবে বলতে হয় আসলে। যে আপনি নিজে ভালো, অন্যজনও ভালো, মানে ব্যাক বাইটিং এগুলা পছন্দ করতেন না। ইভেন দেখা যায় তো অন্য এমপ্লয় এসে যদি আমার নামে কিছু বলতো, উনি এগুলো পছন্দ করতেন না। উনি আরো আচ্ছা। বলতেন যে নিশ্চয়ই তোমারও প্রবলেম আছে। আচ্ছা, এটা তো অবশ্যই ভালো একটা গুণ, কিন্তু দেখা যায় এটাও তো আমরা অনেক সময় করা হয়ে ওঠে না, যে কেউ কারো প্রশংসা খুব কমই করে বোধহয় নাকি? তুমি করো না হয়তো। জোকস অ্যাপার্ট, মানে আমার প্রশ্নটা হচ্ছে কি, যেটা আপনি বলছিলেন যে ইথিওপিয়ার আদিস আবাবাতে শিফট করা হলো এবং সেখানে আপনি কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন, কেমন অভিজ্ঞতা হলো? প্রথম যখন আমার লেটারটা আসে, তখন আমার বাবাকে আমি দেখাই, আব্বু খুব খুশি হয়েছে। কিন্তু তখনই আমার ওই যে বড় বেবিটা হয়েছে, আমিনা আশরিন খান ওর নাম, প্রথম হ্যাঁ সন্তান। প্রথম সন্তান। তো তখন আমার কাছে মনে হয়েছে না, আমার এই অপরচুনিটিটা নেওয়া উচিত। কিন্তু ওকে আমি যে 3 মাস বয়সে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তখন জিনিসটা অনেক হার্ড ফিলিং ছিল, যে অনেক কষ্ট লাগতেছিল ফেলে যাচ্ছি। কিন্তু ওখানে যাওয়ার পরে আরেকটা নতুন রেসপন্সিবিলিটি, নতুন বাসা, সবকিছু গুছিয়ে ওঠা, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে। আচ্ছা, তো সেম কাজই করা লেগেছে। ধরেন আস্তে আস্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ইথিওপিয়ার আফ্রিকার দিকে যাচ্ছে। আমাদের দেশে তো লেবার কস্ট অনেক বেড়ে যাচ্ছে। সো লেবার কস্ট বেড়ে যাওয়ার কারণে আফ্রিকানরা আপনি উইদিন $70 $80 দিয়ে একজন মানুষের পুরো মাসের স্যালারি হয়ে যাচ্ছে ইথিওপিয়াতে, আমি যেটা দেখেছি। আমি যখন ছিলাম তখন $50 একজনের স্যালারি ছিল হোল মান্থ, বাট বাংলাদেশে তখন $100। এই জন্য বায়ারদের অলওয়েজ কম যেখানে পাবে তারা ওখানেই যাবে। সো তখন আমাদের কোম্পানি থেকে ডিসিশন নিল যে আমরা ওখানের গার্মেন্টসে ফেব্রিক্সগুলো সেল করব। সো তুমি যাও, তুমি পারবা ইনশাল্লাহ। তো আমাকে ডিরেক্ট এখান থেকে মার্কেটিং থেকে ওখানে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়ে যায় ওনারা। যেহেতু এত নিটিগ্রিটি ইনফরমেশন আমরা জানি না, এত ভেতরের ইনফরমেশন আপনি জানেন, তো এই যে লেবার কস্ট যে বেড়ে যাচ্ছে, সেটার জন্য কোনো সমাধানের চেষ্টা করা হয়নি কিংবা? আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে লেবার কস্ট বাড়ে অনেকগুলো রিজনে। ধরেন একজন ওনার, সে তার ড্রাইভার লাগে, তার অনেক কিছুই লাগে, এক্সট্রা হেল্পিং হ্যান্ড লাগে। এই জিনিসগুলা বহির্বিশ্বে খুব কমই আছে। নিজের কাজ নিজেই করে। হ্যাঁ,
চায়নাতে ধরেন এখন তো বর্তমানে আমি চায়না বিজনেসের সাথে এটা পরে বলতেছি, আগে এটা বলি। সো দেখা যায় নিজের কাজটাই নিজে বেশি করে, আমরা এটা পছন্দ করি না, আমাদের আরেকজন হেল্পিং হ্যান্ড অলওয়েজ দরকার। এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা আরো ফাস্ট গ্রোয়িং নেশন হতে চাই। তো ওখানে এমনি কাজের বাইরে আপনার দেখা যায় বিভিন্ন কালচারেরও অনেক ডিফারেন্স থাকে, অনেকের সাথে একটা খাপ খাইয়ে নেওয়ার বিষয় থাকে, সেগুলো কিভাবে কোপ আপ করতেন? ওখানে প্রথম প্রবলেম হয়েছিল ফুডে, ফুড যেহেতু ডিফারেন্ট ফুড, আফ্রিকান ফুড, হ্যাঁ, টোটালি কি খেতে আলাদা। হতো? ওখানে ইনজেরা সরো এগুলা ছিল, ইনজেরা বলতো। খেতে পারতেন এগুলো? আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ইনজেরাটা কি মানে? ইনজেরাটা বেসিক্যালি বানানো হয়তো আমাদের দেশে ধানের ইয়াকে আমরা যে উপরের পাটটা ফেলে দেই, ওইটাকে ওরা মিক্স করে একটা কিছু করতো আর কি। আচ্ছা, আর ভেরি কি খাওয়া এনার্জেটিক, হতো? দ্যাটস ওয়াই মেবি দে আর ভেরি এনার্জেটিক আফ্রিকান Okay. পিপল। ওকে, আর নর্মালি আমাদের বাঙালি কমিউনিটি ছিল। আমি প্রথমে যখন যাই আমি ভাবছি যে একজন বাঙালিও নাই, আমি নিজে এই দেশের নামটা শুনি নাই, প্রথম শুনছি এরকম একটা অবস্থা। সো পরে যাওয়ার পরে দেখি অনেক বাঙালি ওখানে, আচ্ছা, এবং বাঙালিরা ওইখানে বড় বড় পজিশনে জব করতেছে, গার্মেন্টসের জিএম, কান্ট্রি হেড। খুবই প্রাউড ফিল হয়েছে তখন যে আসলে বাঙালিরা এখানে লিড দিচ্ছে। অ্যান্ড ওনারা ইথিওপিয়ানরা বাংলাদেশিদের মানে গার্মেন্টসের জনক হিসাবে মনে করে গার্মেন্টস পিপলকে। এতটা যে বাঙালি মানে অনেক কিছু জানে সে গার্মেন্টস সম্বন্ধে, যেহেতু আমরা 50-60 বছরের একটা অভিজ্ঞতা আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। সো বহির্বিশ্বে কিন্তু এরকম নাই, চায়না অনেক কম আমাদের চেয়ে দেখবেন। এখন হয়তো প্রোডাকশন ক্যাপাসিটিতে অনেক বেশি, বাট বাংলাদেশ কিন্তু ধরেন জারামেন সব ব্র্যান্ডের প্রোডাকশন আমাদের দেশেও হচ্ছে। জি, আমরা চাইলে এই খাতটাকে অনেক বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারি। বাধাগুলো কোথায় আসলে? বাধাগুলো আমাদের সিস্টেম আরও বেশি। ধরেন চায়নার থেকে যদি কেউ এক্সপোর্ট করে, জি, ওকে আমরা ট্যাক্স রিবেট দেওয়া হয় মেবি 13%। সো আমাদের দেশে কেন উৎসাহিত করা হচ্ছে না? আরও উৎসাহ করা উচিত ব্যবসায়ীদেরকে, সরকার আরও অপরচুনিটি দেওয়া উচিত ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়িকদের তো অনেক সংগঠন আছে, তারা নিশ্চয়ই বিভিন্ন সরকারের কাছে সেটা নিয়ে আবেদনও করেছে। আমি নিজেই অনেকগুলো সংগঠনের সাথে আছি, যেমন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব, বেসিসের সাথে আছি, প্রত্যেকটার মেম্বার। ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবে আছি, জেসিআইতে আছি লোকাল প্রেসিডেন্ট হিসেবে। সো প্রত্যেক জায়গাতে থেকেই চেষ্টা করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য ভালো কিছু করার। আচ্ছা, এখন আমাদের সরকারও এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের জন্য। অবশ্যই। তো ওখানে কত বছর, কত দিন থাকা হলো? ওখানে থেকেছি 16 মাসের মতো ইথিওপিয়াতে। কত 16 মাস। 16 মাস। 16 মাস, আচ্ছা। 16 মাসের পরে তারপর দেশে ফিরে এসেছেন? হ্যাঁ, দেশে ফিরে এসেছি। তখন তো ওই যে কোভিড স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এই 16 মাসের মধ্যে সন্তানকে দেখা হয়নি আর? না, মাঝখানে এসেছিলাম আচ্ছা দেশে। আচ্ছা। ওকে, তো আপনার এসেছি, 1 ইয়ারের বার্থডে করেছি, পরে আচ্ছা। ওদের নিয়ে ঘুরতে গিয়েছি। নিশ্চয়ই সেটারও ভিডিও আছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আছে। আমি সবকিছু ভিডিও করে রাখতে পছন্দ করি। বাহ, মেমোরিজগুলো হ্যাঁ, আসলে memories থেকে গুলো। যায়। হ্যাঁ, আসলে স্মৃতি তো থেকে যায় হ্যাঁ আমাদের হ্যাঁ, কাছে। তো আপনি যখন বিয়ে করলেন, তারপরে সন্তান হওয়ার আগে, তখন আপনার স্ত্রীকে নিশ্চয়ই সবকিছু ছেড়ে সংসারে মন দিতে হয়েছিল? না, আমার ওয়াইফও অনেক হার্ড ওয়ার্কিং। সে ইএল ইন্টারন্যাশনাল স্কুলে, আমি যখন স্কুলে জব শুরু করেছি সে ইএল ইন্টারন্যাশনাল স্কুলে জব করতো, আচ্ছা। প্লাস ও স্টুডেন্ট পড়াইতো, অনেক হার্ড ওয়ার্কিং। আচ্ছা, সো আপনারা দুজনেই আসলে খুব অল্প বয়সে বিয়ে করলেও নিজেদের ক্যারিয়ারটা সব ঠিক রেখেছেন, Right, right. নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। তো সেই বিষয়টা নিয়ে বাবা কতটা গর্বিত? কারণ আপনি সেই বাবার কখনো বার্ডেন হতে চান না, আপনি নিজের পায়ে দাঁড়াতে হ্যাঁ, চেয়েছেন। আমার বাবা সবসময় আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে প্রাউড ফিল করতেন। আমার বাবা মারা গিয়েছেন 23 সালে। সো দেখতাম আমি যে কোনো কিছুই অ্যাচিভ করতাম, আব্বু সব আত্মীয় স্বজনকে ফোন করে জানাতেন যে আমার ছেলে এটা করেছে, আমার ছেলে এটা করেছে। আমার নিজের কাছে আরো বেশি ভালো লাগতো যে আমার বাবা প্রাউড ফিল করে, খুশি হচ্ছে। আর মায়ের কথা যদি একটু জানতে চাই? আম্মু হাউসওয়াইফ এবং খুবই ধার্মিক। আচ্ছা, সো আম্মু সবসময় আমাকে ইসলামের রাস্তায় যে যাই করো সবসময় নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা। ইভেন এখন কল দিলেও বলবে যে নামাজ পড়ছো। আচ্ছা, এই টাইপের আর কি আম্মু সবসময়। তো এই যে ছোটবেলায় আপনি ক্লাস 6-এ পড়া অবস্থায় দার্জিলিংয়ে গেলেন, কিংবা তারপরে আপনি ইথিওপিয়াতে গেলেন, মাম্মাস বয়, আপনি কি মাকে মিস করেননি তখন সেই সময়?
না, আমি যেহেতু ছোটবেলা থেকে হোস্টেলে থেকেছি, আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে নিজে একা পরিবার ছাড়া, এটা নিয়ে কখনো প্রবলেম হয়নি আমার। আচ্ছা, তো ইথিওপিয়া থেকে দেশে এসে কোথায় কি করলেন? তখন এখানে এসে একটা নিউ কোম্পানি জয়েন করি, সিনজি টেক্সটাইল। আচ্ছা, সিনজি টেক্সটাইলের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে। এটাও কি চায়নার কোনো? চায়নারই কোম্পানি, যেহেতু ওই রিলেটেড একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ওখানে ওই ইথিওপিয়াতে থাকতেই ওখানের এক চাইনিজের সাথে পরিচয় হয়। ও বললো যে বাংলাদেশে ব্যবসা করতে চায়। তখন আমাদের আবার শাওসিং জংমেং টেক্সটাইলের একটু প্রবলেম হয়েছিল। তখন এই আমজাদ বস একটু ঝামেলায় পড়েছিল। পরে বস বলল যে তুমি একটু করো, অন্য কোথাও দেখতে থাকো। উনি সবসময় আমার ভালোই চেয়েছেন, এখনও ওনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়, অনেক আইডিয়াস নেই, মেন্টরের মতো। প্রয়োজন আসলে জীবনে এরকম একজন মেন্টর থাকা। অবশ্যই খুবই ভালো, মানে গাইডলাইন দিয়ে অনেক সহযোগিতা করেন আমাকে। তো উনি বললো যে তুমি আরেকটা নতুন কোথাও দেখো। তো ওখান থেকে আমি চাইনিজের সাথে কানেক্ট হয়ে দেশে এসে এই সিনজি টেক্সটাইলটা করি আর কি। এখানেও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এখানে কি ধরনের কাজ করতে হয়েছে? সেম কাজ, একদম সেম কাজ, কিন্তু অভিজ্ঞতাগুলো একটু জানেন, যেহেতু একটু প্রতিষ্ঠান ভিন্ন। নতুন প্রতিষ্ঠান হওয়াতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আমার একটা প্রিভিয়াস ক্লায়েন্ট বেস ছিল, ওদের কাছেই আবার গিয়েছি। আর ওদেরও প্রোডাক্ট বেসটা একটু ডিফারেন্ট ছিল। ওদেরকে বললাম যে আমরা এই প্রোডাক্ট এখন করতেছি, আপনাদের যদি প্রয়োজন হয় বলবেন। তখন আমার মধ্যে এক্সট্রা কনফিডেন্স চলে এসেছে, যেহেতু দেশের বাহিরের ক্লায়েন্ট হ্যান্ডেল করে এসেছি। তো এই দেশে এসে তখন আরও ইজি মনে হয়েছে জিনিসগুলো, যে এখন ভেরি মাচ কনফিডেন্ট, আই নো অল দ্য প্রসেস, কোথায় কী সমস্যা হইতে পারে। সো ইয়াং জেনারেশনের জন্য বলতে চাই যে আর্লি স্টার্ট করা অনেক ভালো। ইভেন কোথাও যদি আপনি ব্যর্থ হন, উঠে দাঁড়ানোর অনেক সময় পাবেন। সো এবং আপনি ছোট অবস্থায় কাজ করলে ভুলগুলো আপনাকে অতটা ভাবে নিবে না, যতটা আপনি সিনিয়র হওয়ার পরে ভুল করলে নেয়। সো এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাবেন। যদি মোটামুটি দীর্ঘদিন একদম আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে আপনার একটা যুক্ত থাকা এবং অনেক রকম এক্সপিরিয়েন্স নেওয়া, নিজে মনে হচ্ছিল কি যে কি কি শিখছেন বা কি কি পরিবর্তন আসছে নিজের মধ্যে? কনফিডেন্স তো অবশ্যই গ্রো করছিল, এটা আপনি বলছিলেনই বারবার। তারপরে থাকে না যে দুটো জায়গার বা বাইরের জায়গার কাজ করা বা দেশের কাজ করা, না একটু ডিফারেন্স থাকে কাজের, সেই জায়গাগুলো নিজের কোনো পরিবর্তন পেয়েছেন কিনা? হ্যাঁ, কাজ করতে করতে একটা সময় আমার মনে হয়েছে যে এখন নিজে ব্যবসা শুরু করা উচিত। আচ্ছা, এখন পারবো ইনশাআল্লাহ। তারপর থেকে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার? হ্যাঁ, তখন থেকেই যে না একটা ব্যবসা শুরু করি, তো নাম কি ডিসাইড করব ওরকম একটা চলতেছিল। তো আমার একটা কোম্পানির নাম হলো sharabit.com, জি, যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো sharabit.com এর নামটা হয়েছে সারা, আমার ওয়াইফের নাম। ওকে। আর আমার নাম আবির, sharabit.com, এইভাবে একদম বিরুষ্কার মতো। সেইটা কিসের বা কি ভাবছিলেন এই .com এ কি ধরনের? এইটা ইনিশিয়ালি যখন শুরু করেছি তখন তো কোভিড স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা। তখন বুঝতেছিলাম না কি করব। তো কি করলাম, উত্তরার সেক্টরগুলোর যে ভ্যান আছে না, তরকারি বিক্রি করে, তো এদের সবার নাম্বার নিয়ে কালেক্ট করলাম, করে একটা ওই sharabit.com ওয়েবসাইট খুলে যতগুলা তরকারির বাজার টাজার হাবিজাবি যা আছে ওয়েবসাইটে আপলোড করে অর্ডার নেওয়া শুরু করলাম, বুস্টিং করে ফেসবুকে। দেখলাম সেক্টরের মধ্যে ভালোই রেসপন্স, কোভিডের সময় কেউ বের হয় না। তো আমি ওই যেই সেক্টর থেকে অর্ডার হয় ওই সেক্টরের ভ্যানওয়ালাকে ফোন দিতাম, দিয়ে বলতাম যে প্রোডাক্ট দিয়ে আসো। তো এরা আমার বিকাশে পেমেন্ট করে দিত, আমি ওর বিকাশে দিতাম। বাহ বাহ, এভাবে ভালো একটা কানেকশন হয়ে গেছে। তো যদি এটা লং টাইম করি নাই, ওই সময় এই আইডিয়াটা ভালো লেগেছিল। হ্যাঁ, না শুনেও খুব ভালো লাগছে, খুব ইনস্ট্যান্ট একটা খুব ভালো উদ্যোগ ছিল। হ্যাঁ, এটা আমি নিজেও জানি না কেমনে করে ফেলছিলাম, হঠাৎ করে যে মনে হয়েছে করা উচিত। তারপরে এই ভ্যানের তরকারি হইতে হইতে একজন দেখলাম বাজারও অর্ডার দিতে চাচ্ছে। তারপর করলাম কি, ভিডিও কলে বাজারের সিস্টেম করছিলাম। আচ্ছা, এই sharabit.com এর মধ্যেই। তো এটাও কয়েকদিন করলাম, করার পরে আস্তে আস্তে দেখলাম কোভিড তো শেষ হয়ে যাচ্ছে, তখন আর এটার রেসপন্স অতটা হয় না, মানুষ তো বের হয়ে বাজারে করছে। তো এরপরে যখন মানে আমার যেহেতু চায়নার সাথে একটা ভালো কানেকশন হয়েছিল টেক্সটাইলে কাজ করতে করতে, তো আচ্ছা, এদিক থেকে সিনজি টেক্সটাইলের আমি কুইট করে দিয়েছিলাম জবটা।
আচ্ছা। ওরাও তখন আর অর্ডার পাচ্ছিল না বাংলাদেশ মার্কেটে কোভিড আসার পরে। পরে আমি ওই যে চাইনিজ বস এরিক ঝাও ওর নাম, ওর সাথে কন্ট্যাক্ট করি যে এখন আমার তো নিজের ব্যবসা শুরু করতেছি, টুকটাক কি করা যায়। পরে আস্তে আস্তে দেখলাম ইলেকট্রনিক্সের দিকে বাংলাদেশের একটু তো আমরা প্রথমে 10টা না 12টা এয়ারপডস, হেডফোন আছে না এয়ারপডস, জি। ওইটা নিয়ে আসলাম চায়না থেকে, এনে ওই সিনজি টেক্সটাইলের অফিসটা ছিল তখন, ওই রেন্ট দেওয়া ছিল মানে 3 মান্থের অ্যাডভান্স। তো কোভিড আসার কারণে তো ধরেন হয়ে গিয়েছে, তো ওই অফিসটা ছিল। আমি বললাম যে তুমি আমাকে কিছু প্রোডাক্ট পাঠাও, আমি সেল করতে পারি কিনা দেখি। তারপরে পাঠাইলো, দেখলাম রেসপন্স ভালো। তো এই 10 পিস হেডফোন দিয়ে সারাবীর.com-এর মেইন সারাবীরগ্যাজেটস.com এখন যেটা ওয়েবসাইটটা, ওইটার যাত্রাটা শুরু হয়েছিল আরও 6 বছর আগে। আচ্ছা। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো শোরুম আছে। গুলিস্তান সুন্দরবন স্কয়ার একটা শোরুম আছে, মোতালেব প্লাজা একটা শোরুম আছে, উত্তরা রাজলক্ষ্মীতে একটা শোরুম আছে, চিটাগাংয়ে রিয়াজউদ্দিন বাজারে আছে এবং আগ্রাবাদে শোরুমগুলো আমাদের। মেইনলি আমরা গ্যাজেট পাইকারি বিক্রি করি এখন বাংলাদেশ মার্কেটে। সো ওই 10 পিস হেডফোন থেকে এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে 10,000 পিস সেল হয় এখন। বাহ। এয়ারপডস, অনেক গ্যাজেটস, ধরেন অ্যাঙ্কার, বাসুস, জয়রুমের আমরা একদম চার্জার ডিরেক্ট ইম্পোর্ট করি চায়না থেকে নিজেরা। আচ্ছা। আপনারা এমনি আপনি তো শুরুর দিকে একাই ছিলেন, বা হ্যাঁ, আপনার আর কি কোনো টিম মেম্বার বা আরো Partner. ইনভলভ হলো কিনা এই আপনার সঙ্গে? আপনার ওয়াইফ আছেন এটার সাথে? না, ওয়াইফ নাই, যেহেতু বেবি হয়ে গিয়েছিল সে নামে আছে আর কি। হ্যাঁ নামে আছে, সারা জীবন নামে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা। এমনি আপনার পার্টনার নেই এখন পর্যন্ত? না না, আলহামদুলিল্লাহ আমি একাই করতেছি। অ্যান্ড কিন্তু আপনার টিমে কজন আছে? টিমে এখন আছে 40 প্লাস হবে, 41 জনের মতো আছে। আর তখন আমি যখন ব্যবসাটা শুরু করি তার 4-5 মাস পরে একজন লোক দরকার হয়, যেহেতু ব্যবসা গ্রোয়িং ছিল, রাব্বি মোল্লা নাম, সে এখনো আছে আমার সাথে। আচ্ছা। সে আলহামদুলিল্লাহ আমার মানে খুবই ট্রাস্টওয়ার্দি একজন পার্সন, এবং সেই পুরো ব্যবসাটাকে এত দূর নিয়ে আসছে আমার মতে। আমি জাস্ট হয়তো তাকে গাইডলাইন দিয়েছি, বাট সে বলতে গেলে সে কোম্পানির ওনার। সে কোনোদিন আমি কোথাও বলি নাই যে হি ইজ আওয়ার এমপ্লয়ি অর এনিথিং, লাইক হি ইজ অলসো ওনার অফ দ্য কোম্পানি। অ্যান্ড খুবই ভালো সে, এবং ব্যবসার হলো আপনার কারো না কারো উপরে বিশ্বাস করতে হবে, মেইন হলো গিয়ে ট্রাস্ট ইস্যু। জি, এমনিতে তখন কি অনলাইন অফলাইন দুভাবেই? হ্যাঁ অনলাইনে কাজ করছেন? আমি যে এআই টেকনোলজিতে ডিজিটাল মার্কেটিং এর ছিলাম, তো একটা এক্সপিরিয়েন্স তখন ছিল, ওইটার সাথে এটা কানেক্ট করেছি। বিজনেস ইজ অল অ্যাবাউট কানেক্টিং দ্য ডটস। সো আপনি যত বেশি ডট কানেক্ট করবেন তত বেশি আপনার গ্রোথ হবে। এবং অল অ্যাবাউট আই গেস কনসেপ্ট। হ্যাঁ, একদম। কনসেপ্ট। এবং কারণ আপনি সবসময় কনসেপ্টটাকে, আপনার কি প্রয়োজন আমি যদি এটা দিতে পারি, ওইখানেই বিজনেস। যেমন আপনি কখনো হয়তো ফ্যানের সবজি নিয়ে কাজ করেছেন, কখনো দেখেছেন যে এয়ারপোর্টটা খুব প্লাস trend-এ স্কুল আছে। জীবনে ফুটপাতে ওই যে বিগ বাজারের সামনে বসে প্রোডাক্ট বিক্রি করছি আমি। জি। তো এগুলো না আসলে এই এক্সপিরিয়েন্সগুলোই কোনো না কোনো ভাবে আসলে কাজের জীবনে বা বড় হয়ে প্রভাব ফেলে, যে আমি right. ছোটবেলায় কি করছি বা কি চাই। শুরুতে আপনার পুঁজি কত ছিল? অনেক অল্প, বললাম না 10টা হেডফোন কত টাকা হবে, 10,000 টাকা ধরেন, আচ্ছা এটাই। তো এটা আমি বলছিলাম ওই বসকে যে আমার স্যালারি থেকে কেটে রাখেন। আচ্ছা আচ্ছা। আমার কাছে টাকা নাই, আমি কিভাবে পাঠাবো, আপনি আমার স্যালারি থেকে কেটে রাখেন। এই তো রাজি পরে তো ওই হয়েছিল? job- হ্যাঁ। আচ্ছা। সে তো আমাকে তখন বিজনেস দিতে পারতেছিল না, তার নিজেরও ব্যবসা নাই, সে চলে যাবে। আপনি এমনি পরিবার থেকে কোনো হেল্প নেননি? যে না, এটা এখন পর্যন্ত নেই, আলহামদুলিল্লাহ, লাগবে না ইনশাল্লাহ। তো 10,000 ছিল আপনার শুরুতে পুঁজি, যেটা আপনার বেতন থেকে কেটে রাখা হয়েছিল। রাইট। তো এই মুহূর্তে বার্ষিক টার্নওভার কত যদি জানতে চাই? এইটা আলহামদুলিল্লাহ ভালো, ভেরি গুড, যেহেতু 5টা শোরুম আছে, ভালো আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি এখন সারাবীর ফ্যাশন নামের একটা ব্র্যান্ড আছে, আমরা ক্লদিং নিয়ে কাজ করতেছি, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে সাপ্লাই দিচ্ছি। সেটা কবে শুরু হয়েছিল? এইটা শুরু করেছি 23 সালে। আর এটা অনলাইনের এবং হ্যাঁ অনলাইনে এবং আউটলেট আছে উত্তরায়। আচ্ছা। উত্তরায় আমার অফিসের মধ্যেই বেসিক্যালি, এটা পাইকারি ব্যবসা, তো আমার বিলিভ হলো বেশি পাইকারির দিকে, মানে হোলসেলে। আপনি মাটির থেকে যত বেশি কানেক্টেড থাকবেন না, তত বেশি ব্যবসায় লাভবান হবেন এবং উন্নতি করবেন। আমরা যতই বলি যে ডিজিটালি বেশি যাওয়া উচিত,
এটা আসলে ম্যান্ডেটরি না। অ্যাকচুয়াল ব্যবসা আমার মতে হোলসেল যারা মেইন কোর ব্যবসায়ী হলো কিছু কিনে এনে বিক্রি করা, এটাই কোর ব্যবসায়ী। ধরেন এখন তো অনেক কিছু শুরু হয়েছে, রিসেলিং, ড্রপ শিপিং, বাট কোর কিন্তু তারাই। ধরেন রিসেল করবে কোন প্রোডাক্টগুলো, যে আনতেছে সে। সো বেসিকে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি ইনশাল্লাহ মার্কেটে লিড করতে পারবেন। আপনি যখনই চেষ্টা করবেন যে না আমি আমার বেসিকটা ছেড়ে অন্য কোথাও যাব, তখন মার্কেট লিডে আপনি আর থাকবেন না। কারণ গোড়ায় যদি আপনি না থাকতে পারেন, উপরে কখনোই থাকা সম্ভব না। আপনি শারভি ফ্যাশনে কেমন রেসপন্স পাচ্ছেন? ওইটা পাশাপাশি করতেছি মোটামুটি। কোনটা রেসপন্স ভালো টেকনো বিষয়টা? হ্যাঁ, গ্যাজেটের রেসপন্স খুবই ভালো। আর 2025 সালে লাস্ট ইয়ার আরেকটা শুরু করেছি, ইয়ারশিপ বিডি। বেসিক্যালি আমার ওই ইয়ারশিপ বিডি নিয়ে বড় পরিকল্পনা আছে ফিউচারে। ওইটাতে আমরা প্রায় 20 কোটিরও বেশি প্রোডাক্ট পাবেন আমার ওয়েবসাইটে yarshipbd.com। ওখানে গেলে চায়নার যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আপনি পাবেন। ইভেন আপনার চোখের সামনে যা আছে এটা জাস্ট পিকচার তুলে সার্চ দেবেন, আমার ওয়েবসাইটে আপনি পাবেন। আচ্ছা, সো আমরা এটা ডেভেলপ করেছি, অনেক অনেক কষ্ট করে ডেভেলপ করেছি, প্লাস 10 লাখেরও বেশি ভেরিফাইড সাপ্লায়ার অনবোর্ড করেছি আমার ওয়েবসাইটে। এটা বেসিক্যালি ক্রিয়েট করা হয়েছে উদ্যোক্তাদের জন্য। আমার যেহেতু হোলসেল বিজনেসের প্রতি একটা সো আমি এইটাকে ডিজিটালি নিয়ে আসছি, যে আমি যেহেতু গ্যাজেট আনতেছি, ওয়াই নট এই 20 কোটি প্রোডাক্টও আমি আনতে পারবো না, চায়না থেকে আনতে পারবো। সো এই প্রোডাক্টগুলো পাইকারি দামে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় আমার মতো অল্প পুঁজি নিয়ে, মাত্র 5,000 টাকা বা 1,000 টাকায়ও সে চায়না থেকে এক পিস প্রোডাক্ট এনে ব্যবসা শুরু করতে পারবে এয়ারশিপ বিডির মাধ্যমে। এখন বর্তমানে এয়ারশিপ বিডির চায়নাতে ওয়্যার হাউস আছে আমার নিজের ফোশানে, প্লাস ওখানে অফিস আছে, স্টাফ আছে, 3 জনের মতো স্টাফ আছে। আরেকটা হলো কানেক্ট এন্ড এসডিএল। এই এসডিএলটা বেসিক্যালি হলো স্মার্ট ডোর লক, স্মার্ট লাইট, এগুলো নিয়ে কাজ করছি। আমার নিজের ব্র্যান্ড এসডিএল। স্মার্ট ডোর লক নিশ্চয়ই দেখেছেন, এখন ফিঙ্গার ফেস সেন্সর দিয়ে দরজা খুলে যাচ্ছে। এটা বাংলাদেশ মার্কেটটা এখনো ছোট, মানুষ অতটা দেখা যায় যে একটা স্মার্ট ডোর লকের দাম 50,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, দেখা যায় তার দরজার দাম 7,000 টাকা, 10,000 টাকা। সো এইটা নিয়ে তারা একটু কনসার্ন। বাট এইটার যখন দেখবে যে অ্যাকচুয়াল বেনিফিটটা কি স্মার্ট ডোর লকের, যে আপনি চাবি ক্যারি করা লাগতেছে না। এই যে আমার বাসা থেকে আসলাম, কোনো টেনশন নাই, কিন্তু আমি এখানে বসে দেখতে পারবো যে ঘরের সামনে কে আসতেছে, চাবি ক্যারি করা লাগতেছে না, গিয়ে ফিঙ্গার দিচ্ছি, খুলে যাচ্ছে। তারপরে সবচেয়ে বেশি বেনিফিট আমার কাছে ওই যে স্মার্ট ডোর লকটাই লাগছে কি জানেন, ধরেন আমার তো বাচ্চাদের সকালে স্কুল, আমার ওয়াইফের তাড়াতাড়ি উঠতে হয়, বাট আমি দৈনন্দিন ব্যস্ততার কারণে আমার অনেক দেরি করে বাসায় যেতে হয়। সো কলিং বেল চেপে চেপে আমার ওয়াইফকে উঠানো লাগতেছে না, আমি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে পারছি। এতে করে তারও কিন্তু অসুবিধা হচ্ছে না ঘুমের, এবং সে রিল্যাক্সে থাকতে পারছে। আমার কাছে এটা অনেক বেশি অ্যাডভান্টেজ মনে হয়েছে। সেফটির জায়গা থেকেও অবশ্যই আপনার এখানে কে কলিং বেল দিচ্ছে, সাথে সাথে ফোনে ভিডিও কল চলে আসতেছে। সো এইটার একটা ব্রাইট ফিউচার আছে বাংলাদেশে। জি। তো আপনার সন্তান কজন? আমার আলহামদুলিল্লাহ পরশুদিন 3য় সন্তান হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। বাহ। বড় জন হচ্ছে মেয়ে? বড় মেয়ে, দ্বিতীয় জন মেয়ে, আর তৃতীয় জন ছেলে হয়েছে। বাহ। ছোট জনের নাম রেখেছেন? না, রাখি নাই এখন। আচ্ছা আচ্ছা। তো বড় জন এখন কিসে পড়ছে? বড় জন গ্রেড 1-এ পড়ে, ও মানারাত স্কুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমরা ওকে স্কুলে ভর্তি করতে গিয়ে তখন বলেছি যে মানে আমরা দুইজনও মানারাতের স্টুডেন্ট। আচ্ছা, বাহ, ভালো লাগে আসলে। হ্যাঁ। তো আপনি কি চান, কিংবা আপনারা কি চান যে সন্তানদেরকে কিভাবে বড় করতে, কিংবা আপনাদের কোন মূল্যবোধগুলো আপনি তাদের মাঝে ছড়িয়ে দিতে চান? আমি তাদেরকে শেখাচ্ছি যে আমরা বড় লোক হব না, বড় মানুষ হব। এটা শেখাচ্ছি এখন থেকে। বাহ। বড় মনের মানুষ হইতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাহ। তো আপনি একদম অল্প বয়স থেকে কাজে ঢুকেছেন, হয় না যে একটা সময় মনে হয় যে আচ্ছা কাজ 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 করছে, একটা সময় অনেকে টায়ার্ড হয়ে যায় কিংবা হাল ছেড়ে দেয়। আপনার কি কখনো এরকম কোনো মুহূর্ত এসেছিল? না না, আমার কাছে মনে হয়েছে যে প্রতিদিন নতুন একটা দিন আমার জন্য, এবং আজকেও সেম পরিমাণ হার্ড ওয়ার্ক আমার করতে হবে গতকালকে আমি যতটুকু করেছি। সো কিংবা তার থেকে বেশি। হ্যাঁ, অবভিয়াসলি আমার নিজের সাথে নিজের কম্পিটিশন, কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। আপনি কি এক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তিত্ব কিংবা মনীষীকে রোল মডেল হিসেবে রাখেন? হয় না যে আমরা অনেক সময় অনেক বিখ্যাত মানুষের জীবনী পড়ি কিংবা অনেকে রোল মডেল হিসেবে দেখে? এমনি মোটিভেশনাল ভিডিও দেখা হয়, বাট ওরকম কাউকে ফলো করি না।
বাট আমার নিজের সাথে নিজের কনফিডেন্ট, মানে নিজের সাথে নিজের একটা যে আমি গতকালকে যতটুকু করেছি আজকে আর একটু বেশি আউটপুট দেওয়ার ট্রাই করবো যে। আচ্ছা, কিন্তু একটু আমি এবারে এই অভিজ্ঞতাটা জানতে চাই। একটা হলো আপনি অনেক দিন আসলে অনেক বছর নানান প্রতিষ্ঠানে কাজ করেছেন, কিন্তু এই যে নিজের প্রতিষ্ঠানে একজন উদ্যোক্তা হয়ে ওঠা, কি কি ফেস করেছেন বা কি কি চ্যালেঞ্জেস আসলো? আচ্ছা, নিজের প্রতিষ্ঠানে প্রথমে যেটা করতাম, ধরেন ওই যে চায়না থেকে টুকটাক প্রোডাক্ট আনতে আনতে গুলিস্তান থেকেও প্রোডাক্ট আনতাম, মোতালেব প্লাজা থেকে নিজে কিনতাম, কিনে এগুলা নিয়ে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিতাম। আস্তে আস্তে ওই মার্কেটিংয়ের কাজই বেসিক্যালি। পরে দেখা গেল যে অনেক কাস্টমার বেজ হয়ে গেছে, তখন নিজের শোরুম নিয়ে ফেললাম। গুলিস্তানে পাইকারি শোরুম নিছি, মোতালেবে পাইকারি শোরুম নিছি, আস্তে আস্তে ওইভাবে। তখন এই যে সিদ্ধান্তের জায়গাগুলো একদম একক, হ্যাঁ, কোনটা ভালো লাগছিল? যে হয়তো দেখা যায় একটা প্রতিষ্ঠানে অনেকের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বা সবার মতামত নিয়ে কাজ করতে হয়, আর আপনি এখানে আপনার সিদ্ধান্ত, আপনি যেটা ভালো মনে করছেন বা যেটা মানে রিস্ক হয়তো হয়ে যায়, তো এই বিষয়গুলো কিভাবে ফেস করছিলেন? আমার কাছে যখন কোনো কিছু মনে হতো যে হেরে যাচ্ছি বা লস হচ্ছে, আমার কাছে এক্সপিরিয়েন্স হিসাবে নিতাম লাইফে, যে এটা আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নেক্সট টাইম আরো ভালো কিছু ভালোভাবে করার ট্রাই করব। অ্যান্ড আমার যখন যেটা ভালো মনে হইতো ওইটা করে ফেলতাম। আর এন্টারপ্রেনারশিপ ইজ আ রিস্ক জার্নি। রিস্ক যত নেবেন আপনি তত বেশি কিছু শিখবেন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন। যদি আপনার কমফোর্ট জোনেই থাকেন তাহলে তো আর উদ্যোক্তা হওয়ার দরকার নেই। ধরেন আমাদের দেশে তাহলে সেফ চাকরি করা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেফ। একটা জায়গায় অনেকগুলা মাছ রাখা আছে, একটা জাল রাখা আছে, সো দেখবেন দৌড়ে এসে ওই মাছগুলা নিয়ে গেছে, বাট জালটা নিলে কিন্তু তার লাভবান বেশি হইতো, প্রতিদিন সে মাছ ধরতে পারতো ওই মাছগুলা না নিয়ে। সো আমাদের দেশে এখন যেটা দেখলাম, মানুষ জব করতে পছন্দ করে বিজনেসের চেয়ে, যে মাস গেলে একটা ফিক্সড স্যালারি পাবো, এটাই মজা। কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসা করলে যে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, এটা আমরা চিন্তা করতেছি না বা রিস্ক নিচ্ছি না। এই ক্ষেত্রে হয় না যে অনেক সময় জ্ঞানের অভাব থাকে কিংবা সাপোর্টের অভাব থাকে, কিছুটা বলে যে লাকও একটা ফেভার করতে হয় ব্যবসার ক্ষেত্রে, এবং আমরা অনেক সময় যে ব্যবসার বিভিন্ন ধসের কথাও শুনি, কিংবা ইকোনমিক্যাল স্ট্রাকচার যে দেশের যে অবস্থা সেভাবেই তো আসলে চলতে হয় আর কি। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য কতটুকু প্রসপেক্ট আছে? ডেফিনেটলি বাংলাদেশ গ্রোয়িং, বিজনেসে আস্তে আস্তে গ্রোয়িং, ই কমার্স ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, মানুষ আস্তে আস্তে অনলাইনে অর্ডার করা শিখতেছে, এটার ভালো ফিউচার আছে বাংলাদেশে। আর আমরা যে একটা কোম্পানি খুলেছি এয়ারশিপ বিডি, ওইটা বেসিক্যালি আমি কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনিংও দিচ্ছি আমরা আমাদের বাংলাদেশ অফিসে উদ্যোক্তাদেরকে, একদম হাতে ধরে ধরে শেখাচ্ছি কিভাবে ফেসবুক পেজ খুলবা, এটাও শেখাচ্ছি, কিভাবে অ্যাড রান করবা, এটাও শেখাচ্ছি। ইভেন আমি ভিডিও কলে, চায়নায় থাকলে ভিডিও কল দিয়ে দেখাচ্ছি একজন উদ্যোক্তাকে। এভাবে করে সাপোর্ট দিয়ে আমরা ট্রেন আপ করতেছি, বিকজ আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তুমি যদি উদ্যোক্তা হও, এতে করে তুমি আরো 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবা। সো এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করতেছি বাংলাদেশে। তো এই যে আজকের পর্বের শুরুতে আপনি বলছিলেন বাবা আপনাকে দার্জিলিং এ নিয়ে গিয়েছিল কারণ তার মনে হয়েছে যে এখানকার থেকে সেখানে বেটার শিক্ষা ব্যবস্থা, তো সেটা তো অনেক আগের কথা। আপনার কি মনে হয় যে আপনার সন্তান এখন পড়ছে দেশে, আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাটা আসলে কি, আপনার কি মনে হয়? বর্তমান অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাট যেসব আমাদের গভর্নমেন্ট স্কুল ওইসব জায়গাগুলোতে সরকারের আরেকটু ইনপুট দেওয়া উচিত। তাদেরকে গ্যাপ রয়েছে, মানে আপনি যখন দার্জিলিং এ পড়তে গিয়েছেন আপনার কি কি গ্যাপ মনে হয়েছে? আমাদেরকে দেখেন, দার্জিলিং এ যখন পড়তাম অনেক প্র্যাকটিক্যাল অনেক কিছু শেখানো হতো, যেটা কিনা বাংলাদেশের, আমি তো ফ্রেন্ডদের সাথে আলাপ করতাম, ওরা প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতো না, বইয়ের গদবাদা পড়াগুলাই শিখতো। এতে করে তারা যখন প্র্যাকটিক্যাল লাইফে যেত অনেক প্রবলেম ফেস করতো। বাট আমরা যখন দার্জিলিংয়ে পড়াশোনা করেছি অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখাতো, ইভেন ধরেন একটা ফ্যান কিভাবে লাগায় এগুলো শেখাচ্ছে আমাদের একটা ক্লাসে। সো এই জিনিসগুলো আমাদের এখানে তো শেখায় না, এতে করে আমাদের ভবিষ্যতে প্রবলেমটা হয়। ভবিষ্যতে দেখা যায় মাস্টার্স পাস করে জব খুঁজতে অনেক কষ্ট হচ্ছে, কজ নিজের উপরে কনফিডেন্টটা নাই, সে প্র্যাকটিক্যালি শিখেই নাই কিছু, সে বই পড়ছে শুধু। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমরা পুঁথিগত বিদ্যায় একটু বেশি পারদর্শী, কিন্তু বাস্তবমুখী যে জ্ঞানটা সেটাই হয়তো আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি। তবে আশা করছি যে আমরা তো স্বপ্ন দেখতেই চাই এবং স্বপ্ন
দেখতে চাই হচ্ছে বাস্তবকে সামনে রেখে, এবং আমরা চাই যে আপনাদের মতো মানুষরা এবং যারা ইতিবাচক মনোভাব চারপাশে ছড়িয়ে দেবেন তাদের মাধ্যমে আমাদের দেশটা আরো আরো অনেক দূর এগিয়ে যায়। ইনশাআল্লাহ। আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও।